সবাই একটু দ্রুত জয়েন হও, সবাই রেডি হও, দেন আমরা ক্লাস শুরু করবো। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা মানে হচ্ছে প্রথম পত্রের যে লাস্ট চ্যাপ্টারটা পড়েছিলাম, হ্যাঁ, মানে অর্থাৎ অধ্যায় 7। সো ওখান থেকে হচ্ছে কি আমরা অধ্যায় 8-এর পড়া শুরু করব, উৎপাদন ক্ষমতা। ওকে, সো উৎপাদন ক্ষমতা মানে বুঝতেই পারতেছো যে একটা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কারখানার বেসিক্যালি কি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কথাই বোঝাচ্ছে, যে তার ক্ষমতা কতটুকু বা এটা আমরা কিভাবে ডিফাইন করব, উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়, কতটুকু উৎপাদন করতে পারে, উৎপাদন ক্ষমতা কিভাবে বাড়বে কিভাবে কমবে, এই সামষ্টিক বিষয় নিয়ে বেসিক্যালি আলোচনা হবে এই অধ্যায়ে। ওকে, সো আমরা সরাসরি আলোচনায় চলে যাব। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হও। ওকে, আচ্ছা, সো আমরা যদি একটু দেখি যে উৎপাদন ক্ষমতা কি জিনিস। ওকে, সো মানে তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, তো প্রথমত কি কোশ্চেন আসবে ভাই? স্বাভাবিক, তোমাদের প্রথম কোশ্চেনটা আসবে যে উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায় বা উৎপাদন ক্ষমতা কাকে বলে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসবে। সো উৎপাদন ক্ষমতা কি জিনিস বা কাকে বলে, এটা তোমরা সবাই জানো বা বুঝবা। যে মানে আমি যেটা বললাম যে একটা প্রতিষ্ঠান তার যে সম্পদ আছে, রিসোর্স আছে, মানব সম্পদ থেকে শুরু করে মেশিনারিজ, এই সব কিছু মিলিয়ে সে কতটুকু আসলে উৎপাদন করতে পারে, এই বিষয়টাকেই উৎপাদন ক্ষমতা বলে। ওকে, তো আমরা যদি একটু দেখি যে উৎপাদন ক্ষমতা কি জিনিস বা কাকে বলে, এইটা বইয়ের ভাষায় কি, তাহলে তোমরা বুঝতে পারবা। লেখা এখানে বলতেছে কি, কোনো একটি উৎপাদন প্রক্রিয়ায় বা সেবা কার্যক্রমে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা সর্বোচ্চ সেবা সামর্থ্যকে উৎপাদন ক্ষমতা বলা হয়। ওকে, দেখো তাহলে ভাই কি, যে উৎপাদন ক্ষমতা জিনিসটা কি ভাইয়া? উৎপাদন ক্ষমতা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান তার ওই প্রাতিষ্ঠানিক যে সম্পদ আছে, মানব সম্পদ থেকে শুরু করে তার অন্যান্য যে বস্তুগত বা মেশিনারিজ যে সম্পদ আছে, এই সম্পদগুলোকে ব্যবহার করে সে যতটুকু উৎপাদন করতে পারে সেটাকে আমরা উৎপাদন ক্ষমতা বলি। ওকে, লাইক এখানে দেখো উৎপাদন ক্ষমতা বলতে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা উৎপাদন করাকে বোঝায়, বা কোনো একটা উৎপাদন প্রক্রিয়া বা সেবা কার্যক্রমের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা সর্বোচ্চ সেবা সামর্থ্যকে উৎপাদন ক্ষমতা বলা হয়। উৎপাদন ক্ষমতার অনেকগুলা ক্যাটাগরি করছে, প্রকারভেদ করছে। ওকে, সাউন্ড একটু কম। আচ্ছা, সাউন্ড ঠিক হবে হয়তো, মানে আমার গলা দিয়ে সাউন্ড কম বের হচ্ছে কিনা সেটা বুঝতেছি না। রোজা রেখে আসলে এই মুহূর্তে সাউন্ড অটোমেটিক কমে গেছে কিনা, আমার কাছে তো লাউডই মনে হচ্ছে। বাকিরা সবাই কি ঠিকঠাক শুনতেছো নাকি সাউন্ড কম? আমি আমি একটু দেখি তাহলে আসলে সাউন্ড কম কিনা। আচ্ছা, সো যেটা বলতেছিলাম বেসিক্যালি, যে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, যে উৎপাদন ক্ষমতাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। হ্যাঁ, যেমন ধরো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, কার্যকর বা সিস্টেম উৎপাদন ক্ষমতা। ওকে, সাউন্ড কি এখন ঠিক আছে? সাউন্ড কমের কথাই তো বললো। আচ্ছা, ওকে, তাহলে দেখো, আচ্ছা দেখো, তাহলে ভাই উৎপাদন ক্ষমতা কি? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, এরপর হচ্ছে কি কার্যকর বা সিস্টেম উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, কাম্য উৎপাদন ক্ষমতা। ওকে, তো এখানে এমসিকিউ টাইপের প্রথমত এমসিকিউ আসতে পারে, যেমন যে আচ্ছা, তাহলে দেখো যে প্রথমত এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি উৎপাদন ক্ষমতা প্রকারভেদ, এভাবে আসতে পারে এমসিকিউতে। আবার লাইক বলতে পারে এগুলোর ডেফিনেশন দিয়ে, হ্যাঁ, যে কোনো একটা ডেফিনেশন প্রশ্নে উল্লেখ করে দিলে এরপরে বলে এটা কোন ধরনের উৎপাদন ক্ষমতা, এটা প্রকৌশলগত নাকি এটা কার্যকর নাকি এটা সর্বোচ্চ। ওকে, সো আমাদের এই প্রত্যেকটা বুঝতে হবে। আর বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে যদি তোমার কোশ্চেন আসে, সো মেইনলি এই এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এখান থেকে কোশ্চেন আসবে, লাইক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কাকে বলে, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কাকে বলে,
হ্যাঁ, সিস্টেম উৎপাদন ক্ষমতা কাকে বলে, কাম্য উৎপাদন ক্ষমতা কাকে বলে, প্রকৃত উৎপাদন ক্ষমতা কাকে বলে, এই বেসিক জিনিসগুলো নিয়েই কোশ্চেন আসবে। আমরা একটু ডিটেলসে যাই। ওকে, এবার আসে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি বা কাকে বলে? ওকে, সো দেখো যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে কি, যে আমার প্রতিষ্ঠানের মানে উৎপাদন ক্ষমতার যে ডেফিনেশন, এটার সাথে জাস্ট সর্বোচ্চ জিনিসটা অ্যাড করতে হবে। মানে কি আমার যে সক্ষমতা বা আমার যে প্রতিষ্ঠানের রিসোর্স সম্পদ এগুলোকে ব্যবহার করে আমি সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারি সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তুমি এখানে দেখো যে কি বলতেছে, স্বাভাবিক অবস্থায় কোন উৎপাদন প্রক্রিয়ায় বা নির্দিষ্ট সুযোগ সুবিধায়, নির্দিষ্ট সুযোগ সুবিধা মানে কি আমার যা আছে আর কি, হ্যাঁ, এইগুলা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন বা সেবা উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলা হয়। এক্ষেত্রে আমার সম্পদ বলতে কি যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক কর্মী, ব্যবস্থাপনার প্রচেষ্টা ইত্যাদি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বিবেচনা করা হয়। মানে এই প্রত্যেকটাকে ব্যবহার করে আমি কতটুকু উৎপাদন করতে পারতেছি। এক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়, স্বল্প মেয়াদী উৎপাদন প্রক্রিয়া এটি কার্যকর। কারিশমা সুলতান বলতে এইটা কি ফার্স্ট ক্লাস? এটা ফার্স্ট ক্লাস হবে কেন? তুমি কি নতুন ভাইয়া? আচ্ছা, যেটা বলতেছিলাম, ওকে, তাহলে ভাই আমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার বৈশিষ্ট্য কি? এখানে কি সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব, এবং তোমার বলতে পারে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদনের ক্ষেত্রে আহ হচ্ছে যে এটা বেশি গ্রহণযোগ্য। এটা হচ্ছে কি স্বল্প মেয়াদী উৎপাদনের ক্ষেত্রে, মানে বলতে এটা কি, হ্যাঁ এই চ্যাপ্টারে তো ফার্স্ট ক্লাস মাত্র একটু শুরু করলাম, মাত্র দেখাইলাম উপরে যে কি অধ্যায় 8 প্রথম ক্লাস। ওকে, আচ্ছা, স্বল্প মেয়াদী উৎপাদন প্রক্রিয়া এটি কার্যকর। সো তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পদ্ধতি কখন এটা বেশি কার্যকর, কোন ক্ষেত্রে এটা বেশি কার্যকর। কখন ভাই? যখন তুমি স্বল্প মেয়াদী উৎপাদন প্রক্রিয়া, লাইক তুমি অল্প টাইমের জন্য হচ্ছে কি করবা, উৎপাদন করতে চাও, তখন তুমি করবা যে হ্যাঁ আমি অল্প সময়ের জন্য ব্যবসা করবো, আমি এখন যত পারি বিজনেস করে নেই, মুনাফা করে নেই। আবার তোমার যদি মনে হয় যে না আমি মার্কেটে দীর্ঘদিন ধরে থাকবো, তখন আমরা কি করি যে প্রাইস কম নির্ধারণ করি কিন্তু বেশি সেল করার চেষ্টা করি, তাই না? বিষয়টা এমন হবে। ওকে, এবার আসো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এখন দেখো ভাই, প্রকৌশলগত মানে বুঝতেছই, মানে ডিজাইনগত, হ্যাঁ, ডিজাইনগত উৎপাদন ক্ষমতা। এখন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যখন শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে নির্ধারণ করা হয় তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। দেখো যন্ত্রপাতি, লাইক আমরা একটু আগে যে ডেফিনেশনটা দেখলাম, হ্যাঁ একটু আগে আমরা একটা ডেফিনেশন দেখছি যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, ওখানে আমরা কি কি বিবেচনা করছি? যন্ত্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কাঁচামালের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, মেধা, বুদ্ধি, ব্যবস্থাপনা, যা কিছু আছে সবকিছু মিলায়া যখন একটা রেট আমরা তৈরি করলাম, তখন এটাকে বলছি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, মানে সবকিছুর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর প্রকৌশলগত বলতে বেসিক্যালি জাস্ট শুধু কি যন্ত্রপাতির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাকে বোঝায়। ওকে, তাহলে কি ভাই, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যখন শুধু যন্ত্রের হিসাবে, লাইক ধরো ভাই আমি বললাম কি আমার মেশিন কি করতে পারে, ডেইলি কি 1000 পিস পণ্য উৎপাদন করতে পারে, মানে কি এটা যন্ত্রের হিসাব, যন্ত্র 1000 পারে, কিন্তু আমার প্রতিষ্ঠানের 1000 পিস উৎপাদন করার মতো যেই কাঁচামাল দরকার এই কাঁচামাল নাই, আমার আসতে 500। তাহলে কি আমি
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, দুইটা ব্যালেন্স করে ধরতে হবে না যে আসলে কত সম্ভব ফাইনালি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে সবকিছুর মিশ্রণে যখন নির্ধারণ করা হয়, আর যখন শুধু তুমি যন্ত্রের হিসাব করবা তখন এটা হয়ে যাবে প্রকৌশলগত। এক্ষেত্রে কেবল যন্ত্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রয়োগ করা হয়, এটি যন্ত্রের মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে মূল্যায়ন করে। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, তুমি কিভাবে বুঝবা যে এটা প্রকৌশলগত, যন্ত্রের গায়ে এই পরিমাণটা লেখা থাকে, যন্ত্রের গায়ে হ্যাঁ উৎপাদন ক্ষমতা লেখা থাকে, যে মেশিনের গায়ে লেখা থাকবে যে ডেইলি 1000 পিস, 2000 পিস, 500 পিস, ঠিক আছে, উৎপাদন ক্ষমতা লেখা থাকে। ওকে, আচ্ছা এবার আসো কার্যকর উৎপাদন ক্ষমতা। বেসিক ডিফারেন্সটা বুঝিও, তাহলে এই চ্যাপ্টার তোমার জন্য ইজি, মানে কঠিন কিছু না। ওকে, এখন এখানে দেখো বলছে কি ভাই, কার্যকর উৎপাদন ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ে কোন প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে, হ্যাঁ, তাকে আমরা কার্যকর উৎপাদন ক্ষমতা বলি। মিতব্যয়িতা মানে কি, কম খরচে সর্বোচ্চ যতটুকু উৎপাদন করা যায়। এখন কার্যকর উৎপাদন ক্ষমতা বিষয়টা কি, আমরা বললাম আমি চাইলে ডেইলি 1000 পিস উৎপাদন করতে পারি, কিন্তু 1000 পিস উৎপাদন করা সবসময় আমার জন্য লাভজনক না, এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ লিমিট, আমি এটা পারবো চাইলে, কিন্তু আমি সবসময় ওই লিমিটে করি না। কার্যকর মানে কি, আমি যেই পরিমাণে করি সেটা হচ্ছে কি কার্যকর বা বাস্তবমুখী। হ্যাঁ আমি চাইলে হয়তো কি করতে পারবো, যে হাইটা বাসায় যাইতে পারবো, মানে ধরো যে আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবো হাইটা, কিন্তু আমি কি যাই, আমার তো আমি চাইলে পারবো, হয়তো 1 মাস 2 মাস লাগাই যাইতে পারবো, কিন্তু আমি কি ভাই চট্টগ্রাম কি ঢাকা থেকে হেঁটে হেঁটে যাবো না, আমি আমার সুবিধাজনক ওয়েতে যাব। আমি চাইলে বিমান যেতে পারি, আমি চাইলে যে কোনো ভাবেই যেতে পারি, গাড়িতে যেতে পারি, ট্রেনে যেতে পারি, তাই না? এখন আমি যেটা করি সেটাই হচ্ছে কার্যকর। আরেকটা হচ্ছে কি সর্বোচ্চ, মানে আমি চাইলে এটা পারি বা এটা পারবো। ওকে, তাহলে এখানে হচ্ছে কি ভাই, যে কার্যকর উৎপাদন ক্ষমতা কি, কম খরচে আমি সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারি সেটাই হচ্ছে কি আমার কার্যকর উৎপাদন ক্ষমতা। ওকে, আচ্ছা এখানে দেখো প্রকৃত উৎপাদন, একটি সিস্টেম থেকে একটি নির্দিষ্ট যে পরিমাণ আউটপুট পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন। কোন যন্ত্রপাতি যে উৎপাদন ক্ষমতা লিপিবদ্ধ থাকুক না কেন, বাস্তবিক পক্ষে যন্ত্রপাতি যতটুকু উৎপাদন করবে তাই হলো প্রকৃত। তাহলে দেখো ভাই, কার্যকর আর প্রকৃত ভিতরে একটা তাহলে তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে ভাই, তাহলে হচ্ছে যে আমি কোনটা কি। হ্যাঁ, এখন দেখো কার্যকরে কি বলছিল, মিতব্যয়িতার সাথে আমি যেটা করতে পারবো, মানে কি মিতব্যয়িতার সাথে মানে সব থেকে কম খরচে সর্বোচ্চ যতটুকু করব, হ্যাঁ করতে পারবো, সেটা হচ্ছে কি আমার কার্যকর, মানে আমার এটার জন্য উপযোগী, এটা ভালো আমার জন্য সুবিধাজনক। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রকৃত উৎপাদন ক্ষমতাটা হচ্ছে, জাস্ট একটু ব্যাখ্যা করি, দেখো প্রকৃত উৎপাদন ক্ষমতা কি, একটু আগে আমরা দেখছিলাম যে যন্ত্রের উৎপাদন ক্ষমতা বা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতাতে কি আমরা বলছিলাম যে যন্ত্রের গায়ে লেখা থাকবে যে এটা 1000 উৎপাদন করতে পারে, হ্যাঁ 1000 উৎপাদন করতে পারে, কিন্তু প্রকৃত উৎপাদন ক্ষমতা কি, একটি সিস্টেম থেকে একটি নির্দিষ্ট যে পরিমাণ আউটপুট পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন বলে। কোন যন্ত্রপাতি যে উৎপাদন ক্ষমতায় লিপিবদ্ধ থাকুক না কেন, বাস্তবিক পক্ষে যন্ত্রপাতি যতটুকু উৎপাদন করবে তাই হচ্ছে তার প্রকৃত উৎপাদন ক্ষমতা। মানে গায়ে লেখা আছে 1000, বাট সে উৎপাদন করতেছে ধরো 700 পিস, হ্যাঁ 700 পিস, দ্যাট মিনস প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে কি সে যতটুকু করতেছে সেটাই হচ্ছে প্রকৃত। আর সে মিতব্যয়িতার সাথে মানে সবচেয়ে কম খরচে যতটুকু করতে পারে সেটা কার্যকর। আর শরীরে মানে যন্ত্রপাতির গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে প্রকৌশল। তাহলে ডিফারেন্সটা বুঝিও, প্রকৌশল কি, প্রকৌশল হচ্ছে যন্ত্রপাতির গায়ে যেটা লেখা থাকবে, আর যেটা সব থেকে কম খরচে আমরা যে পরিমাণ উৎপাদন করতে পারবো সেটা কার্যকর। আর যেটা
গায়ে লেখা থাকে যেটাই হোক, কিন্তু যেটা সে করে মানে একটা যন্ত্রপাতি উৎপাদন করতে পারে সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। ওকে, আচ্ছা, এর মাধ্যমে কারখানার প্রকৃত অবস্থা জানা যায়, এটি উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা, এবার দেখো কাম্য উৎপাদন ক্ষমতা। কাম্য উৎপাদন ক্ষমতা কি ভাই? কাম্য উৎপাদন ক্ষমতা হচ্ছে কি সর্বদিক বিবেচনা করে, কাম্য মানে কি প্রত্যাশিত, কাম্য মানে প্রত্যাশিত, তো প্রত্যাশিত মানে কি আমি সর্বদিক বিবেচনা করে আমার জন্য যেটা প্রফিটেবল হবে, আমার জন্য যেটা লাভজনক হবে সে পরিমাণ উৎপাদন করতে পারাটাই হচ্ছে কি কাম্য উৎপাদন ক্ষমতা। ওকে, তো এখানে আমরা দেখি যে সকল দিক বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয়, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকে কাম্য উৎপাদন ক্ষমতা বলে। কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র মিতব্যয়িতার বিষয়টিকে বিবেচনা করা হলেও কাম্য উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে অন্যান্য সকল কিছুকে বিবেচনায় আনা হয়। এখন দেখো কার্যকর আর কাম্যর মধ্যে ডিফারেন্সটা কোথায়, এখানে দেখো বলেই দিছে যে কার্যকর আর কার্যকরে কি করে শুধু মিতব্যয়িতার বিষয়টাকে বিবেচনা করে, শুধু কম খরচে আমি কিভাবে উৎপাদন করতে পারি এইটা চিন্তা করে, কিন্তু কাম্য উৎপাদনে অন্যান্য সকল বিষয়কে বিবেচনা করে আমার জন্য কোনটা বেনিফিশিয়ারি। লাইক আমি কম খরচ চিন্তা করলাম, এখন কম খরচ চিন্তা করতে গিয়ে আমি যদি ধরো একদম থার্ড ক্লাস প্রোডাক্ট বানাই, যে কাঁচামাল আনলাম থার্ড ক্লাস, প্রোডাক্ট বানালাম থার্ড ক্লাস, তাহলে কি হবে? হবে না। আমার চিন্তা করতে হবে যে আমার কোয়ালিটি যেন ভালো হয়, কাস্টমারের চাহিদা কেমন। এখন আমি কম খরচে 500 পণ্য উৎপাদন করতে পারি, কিন্তু আমার কাস্টমার হচ্ছে 800, তাহলে আমি 300 জনকে ফিরাই দিব না। তাহলে আমার এটাও বিবেচনা করতে হবে কাস্টমার যেন কোনোভাবে ফিরে না যায়, সবকিছু মিলায় ব্যালেন্সড ওয়েতে যেটা আমার জন্য সব থেকে বেশি সুবিধাজনক সেটাকে আমরা বলতেছি কাম্য মাত্রার উৎপাদন। ওকে, আচ্ছা, বলতেছে ভাই বইয়ে তো কাম্য উৎপাদন নাই। আচ্ছা, তোমাদের বই যেটা হয় এক এক রাইটার এক এক বই লিখছে, সো কিছু মানে বইয়ে হয়তো ইনফরমেশন এইদিকে ওইদিকে হইতে পারে, হয়তো তোমার কাছে যদি কি মনে হয় তোমার বইয়ে নাই মনে হয়, হ্যাঁ, বাট এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, উৎপাদন মাত্রা জানার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং এটা ডেফিনেশন জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমার এইচএসসির পরে এটা অ্যাডমিশনে গিয়েও কাজে লাগবে, সো জেনে রাখো, সমস্যা নাই। ওকে, তোমার যদি পরীক্ষায় আসতে পারে, কারণ এক এক রাইটারের বই, তুমি কোন রাইটারের বই ফলো করো আই ডোন্ট নো, হ্যাঁ, অনেক রাইটারের বইতে আছে অনেক রাইটারের বইতে নাই, সো এই ক্ষেত্রে কি যেটাতে বেশি ইনফরমেশন আছে সেইটা ফলো করবা, কারণ কি কম করলে কোনো কিছু মিস হওয়ার চান্স থাকে, আর যদি একটু বেশি ইনফরমেশন পাও ওই ক্ষেত্রে হয়তো তোমার একটু বেশি পরিশ্রম হবে ইনফরমেশন জানার জন্য, কিন্তু ওখান থেকে প্রশ্ন আসলে পারবা। আর যদি তুমি মিস করো, যে মানে পরীক্ষায় আসতে পারে কিন্তু তোমার বইতে নাই বিধায় তুমি মিস করে গেছো এখন, তাহলে তো তোমার জন্য এটা একটা ইস্যু। সো যদি না থাকে তুমি জেনে রাখো। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে যেমন জনবল, বিক্রয়ের পরিমাণ, আর্থিক অবস্থা, প্রতিযোগিতার ধরন, মেশিনের উৎপাদন ক্ষমতা ইত্যাদি নানা বিষয়কে বিবেচনা করে কাম্য উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়। এই সকল বিষয় বিবেচনা করে কোন প্রতিষ্ঠান তাদের কাম্য উৎপাদন মাত্রা নির্ধারণ করে থাকে। ওকে, ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। তাহলে নোট করতে হবে, হ্যাঁ নোট করতে পারো, অথবা হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব, বা অলরেডি দেওয়া আছে সম্ভবত, দিয়ে দিলে ওইটা হচ্ছে কি পড়বা। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে বলতেছি কি যে উৎপাদন ক্ষমতা নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, মানে আমরা উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ধারণ করব, যে আমি কতটুকু উৎপাদন করতে চাই, এই সীমাটা কিসের ভিত্তিতে বা কিসের উপর নির্ভর করে নির্ধারণ করি, কি কি বিষয় মাথায় রাখতে হয় এটা নির্ধারণ করার ক্ষেত্রে। যেমন কারিগরি উপাদান, মানে ভাই মেইনলি আমার কি একটা জিনিস উৎপাদন করতে হলে আমার মেইন যে সাপোর্টটা দরকার সেটা হচ্ছে কি আমার কারিগরি সাপোর্ট, যন্ত্রপাতি আছে কিনা, আমি যে উৎপাদন করব ওই পরিমাণ যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা আছে কিনা। ওকে,
প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রপাতি উৎপাদন প্রক্রিয়ায় কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান বিশেষজ্ঞতা ইত্যাদি বিষয় কারিগরি উপাদান গড়ে ওঠে। মানে আমি এটা পারবো কিনা, ওই ট্যালেন্ট আমার আছে কিনা, কাজ করার সক্ষমতা আছে কিনা, এগুলা। আর্থিক উপাদান, শুধু আমার তো বড় বড় লেকচার মারলেই হবে না যে আমি চাইলে একদিনে 50,000 পিস প্রোডাক্ট উৎপাদন করবো, কিন্তু আমার ওই র ম্যাটেরিয়ালস কেনার জন্য বা যন্ত্রপাতি প্রয়োজনীয় বা দক্ষ লোক জনবল নিয়োগ দেওয়ার জন্য অর্থ আছে কিনা সেটা বিবেচনায় নিতে হয়। মানবীয় উপাদান, উন্নত মানের মেশিনপত্র পদ্ধতি কাঁচামাল থাকুক না কেন, এগুলা পরিচালনা করার জন্য যে দক্ষ জনশক্তি দরকার সেটা যদি না থাকে তাইলেও কিন্তু তুমি উৎপাদন করতে পারবা না। পণ্য বা সেবার প্রকৃতি, এখন পণ্যটা কি ধরনের পণ্য, এটা কি মানে পচনশীল পণ্য না পচনশীল পণ্য না, হ্যাঁ, নাকি এটা সেবামূলক পণ্য, এটা সংরক্ষণ করা যাবে কি যাবে না, এই যে বিভিন্ন বৈশিষ্ট্য বিবেচনা রাখা। যেমন প্রকৃতিগত কারণে পণ্যটি যদি জটিল ঝুঁকিপূর্ণ সংরক্ষণযোগ্য না হয় তাহলে সতর্কতার সাথে কম পরিমাণে উৎপাদন করা উচিত। উৎপাদন প্রক্রিয়া প্রকৃতি, পণ্যের প্রকৃতির ন্যায় উৎপাদন প্রক্রিয়া প্রকৃতি উৎপাদন ক্ষমতা নির্ধারণের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বলছে কারিশমা সুলতান বলছে প্রোডাকশন ম্যানেজমেন্ট হাফ ইয়ারলিতে 50 পাইছি। কেন, পড়াশোনা করো নাই নাকি? ক্লাস করছো তুমি আগে? এই তুমি কি আমাদের ক্লাসগুলো করছো? এগুলা কি পারো না? সমস্যাটা কোথায়? নাকি বুঝো না? কি কোশ্চেন আসছিল তোমাদের যে এরকম ধরা খাইছো? সবাই বলে এই কি মার্কেটিং সাবজেক্ট নাকি সহজ, হ্যাঁ, পোলাপান সহজে মার্ক তুললে, তুমি ধরা খাইলে কিভাবে? হ্যাঁ, রেগুলার ক্লাস কি করো? তোমাদের তো এই যে দেখো, এই যে এখন এই ক্লাসে কয়জনই বা আছে, এরা পরে কি হবে? এরা পরে হচ্ছে যে বলবে ভাইয়া আমি তো ডাব্বা মারছি। ভাই তুমি ক্লাস করবা না তো ডাব্বা মারবা না তো কি মারবা বলো? এরা একটাও ক্লাস করে না, ক্লাস জমায় রাখে, পরে কখন যে ক্লাস করবে, মানে এত ক্লাসকে জমায় রাখলে করা যায় বলো? সময়টা সময় না করলে করা যায় না। আচ্ছা দেখো, এরপর কি ব্যবস্থাপকীয় দক্ষতা, মানে আমি এটা কতটুকু মেনটেন করতে পারি সেটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কতটুকু উৎপাদন করতে চাই। এরপর অভ্যন্তরীণ উপাদান, হ্যাঁ, সময়সূচি, উপকরণ ব্যবস্থাপনা, মানের নিশ্চয়তা, রক্ষণাবেক্ষণ, মানে লাইক একটা জিনিস কি সিকিউ বুঝতে পারি না। ওকে, টপিক গুলা শেষ হোক, পরে আমরা সিকিউ প্র্যাকটিস করব। সিকিউর জন্য তো হচ্ছে আমাদের যে যদিও টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, ওখানে আমরা টেস্ট পেপার কোয়েশ্চন সলভ করব। এটা যদিও স্পেশালি 26-এর জন্য, 27-এও চাইলে ওখানে এনরোল করে হচ্ছে ওই সিকিউ এমসিকিউ সলভের যেই টেস্ট পেপারের ইয়াগুলা বোর্ড কোয়েশ্চেনগুলো ওগুলো সলভ করতে পারো চাইলে। হ্যাঁ, আচ্ছা, সো দেখো এই যে পোলাপাইন ক্লাস করে না লাইভে, পরে জমায় রাখে। এখন জমায় রাখলে পরে তুমি অ্যাকাউন্টিং ক্লাস, হ্যাঁ, মার্কেটিং ক্লাস, ম্যানেজমেন্ট ক্লাস, ফাইন্যান্স ক্লাস, এরপর ইংরেজি, বাংলা, আইসিটি কত ক্লাস করবা? তো সময়টা সময় করতে হয়, না করলে কি হয় ওই যে জমা হয় যায়, তুমি টেনশনে পড়ে জমাইতে জমাইতে আর পড়া হয় না। আচ্ছা, কোথায় এরপরে দেখো ওই যে অভ্যন্তরীণ উপাদান, লাইক ধরো আমি এখন তোমাকে, ধরো আমি কি করাইতে চাই, ধরো আমি আজকে সারাদিন ধরো আমি তোমাদেরকে পড়াতে চাই। এখন তোমাদেরকে পড়াইতে চাইলেই কি আমি পারবো? কারণ কি আমাদের তো ধরো অ্যাডমিশনের স্টুডেন্ট আছে, তাদেরকে পড়াইতে হবে। হ্যাঁ, এরপরে ধরো যে এক্সাম আছে, হ্যাঁ, এক্সাম নিতে হবে, অনেক কিছু করতে হবে। চাইলে আমি তোমাকে সব সময় আটকায় রাখতে পারবো না, বা আমরাও সব সময় তোমাকে সাপোর্ট দিতে পারবো না। তো এইটাই হচ্ছে আমার অভ্যন্তরীণ উপাদানের সুযোগ সুবিধা বিবেচনা করা। বাহ্যিক উপাদান কি পণ্যের মান, পণ্যের ক্ষেত্র, নিরাপত্তা বিধি, হ্যাঁ, এরপরে হচ্ছে পরিবেশ ইত্যাদি বিষয়। এরপর বিপণন সামর্থ্য, তুমি কতটুকু পণ্য নিয়ে মার্কেটিং করতে পারো, মানুষজনের কাছে পৌঁছাইতে পারবা, এটা একটা বিষয়। ঝুঁকি গ্রহণের ক্ষমতা, যে তুমি আসলে রিস্ক নিতে পারবা কি পারবে না, তোমার প্রতিষ্ঠানে ওই রকম ব্যাকআপ আছে কিনা, যে আমি একটা জিনিস টেস্ট করতে চাই বা একটা ইউনিক প্রোডাক্ট উৎপাদন করতে চাই, এখন কোনোভাবে যদি ফেল করি এটার পেছনে যে ইনভেস্টমেন্টটা খরচ নষ্ট হবে, এটা কি আমি আসলে ব্যাকআপ দিতে পারবো কিনা, এটাও মাথায় রাখতে হয়। যদি না পারি তাহলে আমার জন্য আসলে বেশি রিস্কি জিনিসে যাওয়া উচিত না। ওকে, আচ্ছা, এবার দেখো উৎপাদন ক্ষমতা সিদ্ধান্তের গুরুত্ব।
ওকে, সো এখানে আমরা কি করি, এখানে বেসিক্যালি সম্ভাব্য সামর্থ্য পরিমাপ করি যে আমরা আসলে কতটুকু উৎপাদন করতে চাই। হ্যাঁ, উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার, যে আমাদের যতটুকু ক্ষমতা আছে এটাকে সঠিক সুন্দরভাবে ব্যবহার করতে পারি, উৎপাদন খরচ কমে যায়। আমরা যদি কি করি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের খরচ কমবে, পণ্য সেবার মান বাড়বে, হ্যাঁ ভালো হবে, লাভজনক উৎপাদন হবে, প্রতিযোগিতা মোকাবেলা হবে। মানে আমি যদি উৎপাদন ক্ষমতাটাকে ইউটিলাইজ করতে পারি, তাহলে যেটা হবে কি, আমি কম্পিটিটরদের থেকে ভালো আগায় থাকবো। কারণ কি, আমার খরচ কমে যাচ্ছে, আমার উৎপাদন বাড়তেছে, আমার কোয়ালিটি বাড়তেছে, সব দিক থেকে তো আমি লাভবান। ওকে, এরপরে দেখো যে মজুত পরিকল্পনা, প্রাথমিক বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত ইত্যাদি সব ধরনের দিক থেকে আমি আগানো থাকবো যদি আমার উৎপাদন ক্ষমতাটা ভালোভাবে আমি সিদ্ধান্তটা নিতে পারি যে আমি কতটুকু উৎপাদন করব, কেন করব, এটা যদি জানি। আচ্ছা দেখো, উৎপাদন ক্ষমতার পরিমাপের পদ্ধতি। সাধারণত ইনপুট ও আউটপুট বিষয় উৎপাদন ক্ষমতা পরিমাপক হিসেবে বিবেচিত হয়। তো এখানে দেখো পদ্ধতির নাম হচ্ছে কাঁচামাল বা উপকরণ পরিমাপক। কোন প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার পরিমাণ ব্যবহৃত বা উপকরণদের উপর ভিত্তি করে পরিমাপ করা যায়। সাধারণত ছোট আয়তন ও পরিবর্তনশীল প্রক্রিয়ার উৎপাদন ক্ষমতা পরিমাপের জন্য ইনপুট বিবেচনা করা হয়। মানে আমি কতটুকু কাঁচামাল ব্যবহার করতেছি সেটার মাধ্যমে আমি আমার উৎপাদন ক্ষমতাটা মাপ করতে পারি। লাইক যে আমি কি 5000 কাঁচামাল নিয়ে আসছি, হ্যাঁ ধরো 5000 বান্ডেল, ধরো যে সুতা নিয়ে আসছে, এখন 5000 বান্ডেল সুতা মানে কি, ধরো এক বান্ডেলে আমার 10টা করে প্যান্ট হবে বা শার্ট হবে, দ্যাট মিনস 5000 দিয়ে আমি 10 দিয়ে গুণ দিয়ে আমি বুঝতে পারবো যে আমার উৎপাদন ক্ষমতা কতটুকু। আবার আউটপুট দিয়ে হইতে পারে, লাইক আমি কতটুকু উৎপাদন করছি, হ্যাঁ কতটুকু মানে ফাইনাল প্রোডাক্ট বের হয়েছে, সেটাই হচ্ছে কি আমার উৎপাদন ক্ষমতা। সাধারণত বৃহৎ একক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা পরিমাপের জন্য আউটপুট পরিমাপক ব্যবহার করে। এখানে প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যের একত্রে বা পরিমাণে উৎপাদন ক্ষমতা প্রকাশ করে। প্রোডাক্ট লাইনে বৈচিত্র্যকরণ থাকলে এই পদ্ধতি উৎপাদন ক্ষমতা পরিমাপ বেশ জটিল হয়ে পড়ে। পণ্য সরলীকরণের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা পরিমাপে আউটপুট পরিমাপক ব্যবহার সহজ হয়। মানে বলছে, তাহলে এই লাইনটা একটু বুঝিও। বলছে প্রোডাক্ট লাইন যদি বৈচিত্র্যকরণ থাকে, মানে অনেক ধরনের প্রোডাক্ট উৎপাদন করি, ওই ক্ষেত্রে আমার জন্য এই আউটপুটটা একটু জটিল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে একক পণ্য উৎপাদন করি, এই যে বলছে একক পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমার আউটপুট, যে আমি টোটাল কয়টা প্রোডাক্ট উৎপাদন করছি, এটাই আমার হচ্ছে কি আমার উৎপাদন ক্ষমতা। ওকে, সো এখানে তুমি ইনপুট আর আউটপুট এই দুইটার বেসিক ডেফিনেশনটা জানলেই হচ্ছে, যে মানে আমি কিভাবে ইয়া করি। ইনপুট মানে বুঝতে পারছো যে কাঁচামাল কতটুকু ইউজ করতেছি, এটার ভিত্তিতে আমি বললাম যে এত প্রোডাক্ট আমি উৎপাদন করব। আর আরেকটা হচ্ছে আমি কত প্রোডাক্ট আসলে উৎপাদন করছি সেটার ভিত্তিতে বলবো যে এতটুকুই আমার উৎপাদন ক্যাপাসিটি। ওকে, এবার দেখো উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ। হ্যাঁ, যেমন এখানে বলছি কি উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার, সঠিক ব্যবহার করতে হবে। আমার যে ক্যাপাসিটি আছে উৎপাদন করার, সেটা সঠিক ব্যবহার। একটি প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানের নিয়োজিত সকল উপাদানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়, তাকে উৎপাদন ক্ষমতা সৎ ব্যবহার বলে। মানে আমার প্রতিষ্ঠানে যা যা আছে, আমার প্রতিষ্ঠানের মেশিনারিজ আছে, আমার প্রতিষ্ঠানের দক্ষ জনবল আছে, আমার এনাফ কাঁচামাল আছে, হ্যাঁ ব্যবস্থাপনা পদ্ধতি সুন্দর, এই সব কিছুকে যদি আমি সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার করে উৎপাদন ক্ষমতাকে কাজে লাগাইতে পারি, তাহলেই এটা হচ্ছে কি আমার উৎপাদন ক্ষমতার কাম্য সৎ ব্যবহার। ওকে, উৎপাদন ক্ষমতা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটি প্রক্রিয়া চলতি উৎপাদন এবং সদ্ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। সো এই সদ্ব্যবহার বলতে বেসিক্যালি মেশিন, স্থান এবং শ্রমশক্তি ব্যবহারের হারকে বোঝায়। তাহলে এই সদ্ব্যবহার বলতে কি বোঝাবে, আমার মেশিন, এই যে আমি একটু আগে বললাম আমার মেশিন, জনগণ যা আছে সবকিছু সুষ্ঠু ব্যবহার, মেশিন, স্থান, শ্রমশক্তি ব্যবহারের হারকে বোঝায়। অর্থাৎ উৎপাদনে নিয়োজিত মেশিন, স্থান ও শ্রমে ব্যবহারের শতকরা হারকে সদ্ব্যবহার বলে। তাহলে দেখো সদ্ব্যবহার প্রকাশ করতে পারি কিভাবে, উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার। দেখো উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার।
তাহলে গড় উৎপাদনের হার আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এগুলা প্রশ্নের মান দেওয়া থাকবে। ওকে, ধরো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে গড় উৎপাদনের হার এত, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এত, তাহলে সর্বোচ্চ ক্ষমতা সদ্ব্যবহার কত হবে বাই করো। উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার কার্যকর আর কি, মানে উৎপাদন ক্ষমতা কার্যকর সদ্ব্যবহার, আর একটা হচ্ছে উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সদ্ব্যবহার। তাহলে কি সবসময় গড় উৎপাদনের হার এটা থাকবে, এটা উপরে থাকবে, আর নিচে ডিভাইডার কি থাকবে, কার্যকর চাইলে কার্যকর, সর্বোচ্চ চাইলে সর্বোচ্চ দিয়ে ডিভাইড করবে ইন্টু 100। ওকে, সো এটা তো আর খুব জটিল কোনো অঙ্ক না, এটা বুঝতে পারছো। এখানে দেখো এই ক্ষেত্রে গড় উৎপাদনের হার এবং উৎপাদন ক্ষমতাকে একই শব্দে, দেখো গড় উৎপাদন হার এবং উৎপাদন ক্ষমতাকে একই শব্দে কি, অর্থাৎ সময়, ক্রেতা সংখ্যা, উৎপাদন একক অথবা টাকায় পরিমাপ করতে হয়। হ্যাঁ, সো সদ্ব্যবহার বর্তমান ক্ষমতার চেয়ে প্রয়োজনীয় অতিরিক্ত ক্ষমতা যোজন মানে যোগ করা, অর্থাৎ বর্তমান ক্ষমতা হতে বিয়োজনকে নির্দেশ করে। ওকে, কি করতে হবে আমার, বর্তমান ক্ষমতার চেয়ে কি বাড়তি অথবা কম, যোজন অথবা বিয়োজন। যোজন মানে কি অ্যাড, মানে বর্তমান যে ক্ষমতা আছে এটার থেকে হয় বেশি না হয় কম নির্দেশ করে, বুঝতে পারছো। তবে এক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সংজ্ঞায়িত করা বেশ কঠিন, অথচ এর উপরে উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহারের বিষয়টি নির্ভর করে। এই কারণে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতা বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। মানে ভাই লাইক দেখো, সদ্ব্যবহার বলতে আমরা কি বুঝাইছি, সদ্ব্যবহারের ডেফিনেশন আমরা কি বলছি, সদ্ব্যবহারের ডেফিনেশন বলছি যে ভাই আমাদের কি করতে হবে, আমার যেই সকল সম্পদ আছে এগুলার যথাযথ ব্যবহার। এখন যথাযথ ব্যবহার মানে সদ্ব্যবহার। এখন সদ্ব্যবহার হয়েছে কি, বলছে যে আমি যদি উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চাই তাইলে কি হবে, আর যদি উৎপাদন ক্ষমতার কার্যকর সদ্ব্যবহার বের করতে চাই তাইলে কি হবে। কারণ উদ্দীপকে এই মানগুলা দেওয়া থাকবে, সো আমার জন্য অঙ্কটা করা ইজি হবে, যে সূত্রটা মনে থাকলে হবে। ওকে, আচ্ছা দেখো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, দেখো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, এর ডেফিনেশন তো তোমরা সবাই জানো, যে কি আমি আমার সহায় সম্পত্তি প্রাতিষ্ঠানিক যা যা আছে সবকিছু ব্যবহার করে আমি যতটুকু উৎপাদন করতে পারি সর্বোচ্চ লেভেলে, এটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তো এখানে দেখো বলছে যে আদর্শ পরিবেশে উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। যখন শুধুমাত্র মেশিনের আলোকে উৎপাদন ক্ষমতা নিরূপণ করা হয় তাকে হারকৃত ক্ষমতা বা রেটেড ক্যাপাসিটি বলে। সাধারণত সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে বহাল থাকে না, এটা কি অল্প সময়ের জন্য। আমরা বলছি না যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, বা আমরা ধরো একটা ব্যবসায়ের একটা পণ্যের অনেক বেশি দাম কখন নির্ধারণ করি, যে আমার টার্গেট হচ্ছে আমি অল্প কিছু মাল বিক্রি করবো, এখান থেকে অনেক বেশি লাভ করে আমি এখান থেকে চলে যাব, আমার ব্যবসায় এতটুকুই। এটা হচ্ছে কি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এরকম। তুমি যখন শর্ট টাইম চিন্তা করবে তখন সর্বোচ্চ, তো আবার যখন বলবো যে না আমার এই মেশিন তো দীর্ঘদিন ধরে এটাতে ব্যবসা করতে হবে বা এই প্রতিষ্ঠান আমার চালাইতে হবে, তখন তুমি কি করো, পণ্যের মূল্য কি তুলনামূলক কম নির্ধারণ করো, দীর্ঘদিন ধরে বাজারে থাকো। এখানেও উৎপাদনের ক্ষেত্রে যখন দীর্ঘদিন ধরে উৎপাদন করতে হবে আমার মেশিনটাকে আমি ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করি। ওকে, এই হচ্ছে অবস্থা। সো এটাই বলছো, সর্বোচ্চ উৎপাদন খেলে অতিরিক্ত সময়, অতিরিক্ত শিফট এবং খণ্ডকালীন কর্মী নিয়োগের প্রয়োজন হতে পারে। যেহেতু খুবই স্বল্প সময়ের জন্য এগুলো করা হয়, তা দীর্ঘ সময়ের সাহায্য পাওয়া যায় না। মানে বললাম না যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় কোনো স্পেশাল ওকেশনও হতে পারে, লাইক আমাকে ভাই ঈদের সময় অনেক প্রেশার বাইরে গেছে, অথবা আমার একটা বিদেশি অর্ডার আসছে, এটা আমার এখন যেমনি হোক দিতে হবে, একটা স্পেশাল অনেক বড় কোয়ান্টিটি। তো আমি কি করলাম, এক্সট্রা কিছু লোক নিলাম, ফ্রিল্যান্সার মানে শর্ট টাইম পার্ট টাইমে লোক নিলাম। ওই যে ঈদের সময় দেখবে বিভিন্ন শপিং মলে পার্ট টাইমে সেলসম্যান নেয়। হ্যাঁ, এটা কি জন্য নেয়, যে ওই ঈদের টাইমটাতে আমার সেল বেশি হয়, প্রেশার বেশি থাকে এই জন্য। সারা বছর তো সে এক্সট্রা লোক নিয়ে রাখে না, তাই না। তাছাড়া প্রতিষ্ঠান নিয়োজিত শ্রমিকরা খুব বেশি সময় ধরে ওভারটাইম করতে চায় না। আবার নাইট শিফট চালু করলে একদিকে যেমন ব্যয় বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি কর্মহতাও হ্রাস পায়। সো উৎপাদন ক্ষমতা নির্ণয় করার সূত্রটা বলছে যে উৎপাদনের হার, গড় উৎপাদনের হার আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, এই সূত্র মনে রাখতে হবে আর কি। আর এটা পুরোটা ব্যাখ্যা যেটা অলরেডি তোমরা জানো বা আমি শুরু থেকে বলতেছি,
যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা জিনিসটা কি, যে শর্ট টাইমের জন্য আমরা এটা করি, বিশেষ অকেশনে করি। ওকে, তো এবার আসে কার্যকর উৎপাদন ক্ষমতা। মানে আমরা উপরে যেগুলো সংক্ষেপে শিখছি এখানে এখানে একটু ব্রডে আর কি আছে। তো তোমার ভাই কোশ্চেন এটাই আসবে, কার্যকর উৎপাদন ক্ষমতা কি, হ্যাঁ আমার প্রকৃত উৎপাদন ক্ষমতা কি, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, এই যে উৎপাদন ক্ষমতার যে প্রকারভেদ এগুলো থেকে এই অধ্যায় সৃজনশীল আসবে। জাস্ট ডেফিনেশন গুলো বুঝলে তুমি হচ্ছে যে এখানে পারবা। এবার দেখো স্বাভাবিক পরিস্থিতিতে মিতব্যয়িতার সাথে কার্যকর কি ভাই, মিতব্যয়িতার সাথে কোনো প্রক্রিয়ার বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। কোন প্রতিষ্ঠান শুধুমাত্র একটি শিফট চালুর মাধ্যমে মিতব্যয়িতা অর্জন করতে পারে, আবার 2-3টা শিফট চালুর মাধ্যমে তা অর্জন করতে পারে। এই ক্ষেত্রে মিতব্যয়িতা অর্জন করতে হবে, এটিই বড় কথা। আমি বলছি না যে মিতব্যয়িতা মানে কি, যে আমার কম খরচ করতে হবে, এইটাই চিন্তা করে। এখন এই ক্ষেত্রে আমার অনেকগুলা ফ্যাক্টর আছে, যে আমি খরচ কমাইতে গিয়ে কোয়ালিটি ফল করাই ফেললাম বা কাস্টমারের ডিমান্ড আমি পূরণ করতে পারলাম না, ওই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি লস। ওকে, আর উৎপাদনের মিতব্যয়িতা অর্জিত হলে অর্থনৈতিকভাবে সর্বোচ্চ লাভজনক উৎপাদন নিশ্চিত করা যায়। সো উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার কার্যকর, গড় উৎপাদন হার কার্যকর উৎপাদন ক্ষমতা। মানে একটা বেসিক সূত্র জানো, যে যেটাই বাইর করতে হলো উৎপাদন ক্ষমতার কার্যকর বলুক আর হচ্ছে কি সর্বোচ্চ বলুক, সো উপরে কি থাকবে গড় উৎপাদন হার, আর নিচে যেটা চাইবে সেটাই থাকবে এই যে কার্যকর উৎপাদন ক্ষমতা। ওকে, এভাবেই থাকবে। আচ্ছা, সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি। অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়। এরূপ অবস্থায় প্রতিটি প্রক্রিয়া উৎপাদন ক্ষমতা একই রূপ হয় না, তাই সামষ্টিকভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি একটি জটিল বিষয় হয়ে পড়ে। ফলে ব্যবস্থাপনার জন্য উৎপাদন ক্ষমতা পরিমাপ এবং উৎপাদন ক্ষমতার ব্যবহার কঠিন হয়ে দাঁড়ায়। এরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি সংগ্রহ করে এবং নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করে অথবা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও এই ক্ষমতা বৃদ্ধি করে। তবে কিভাবে উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা যাবে তা ব্যবস্থাপনা নির্ধারণ করুন। মানে এই অবস্থায় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? ধরো আমরা একক কোনো পদ্ধতি ফলো না করে একাধিক পদ্ধতি বা হাইব্রিড পদ্ধতি আমরা ফলো করতে পারি। হ্যাঁ, আমরা প্রকৌশল উৎপাদন ক্ষমতা এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একটা মার্চ করতে পারি, বা কার্যকর উৎপাদন ক্ষমতা প্রকৌশলের হচ্ছে কি একটা মার্চ করতে পারি। মানে একাধিক ওয়েকে ইউজ করা। ওকে, মানে এখানে জাস্ট বৃদ্ধি করার ওয়েটা নিয়ে কথা বলছে যে কিভাবে বৃদ্ধি করতে পারি। এটা খুব আহামরি কিছু না, যে এখানে কোশ্চেন আসার মতো ওইরকম কিছু না, বুঝছো? এবার আসো সিস্টেম দক্ষতা। সিস্টেম দক্ষতা কি জিনিস ভাই? সিস্টেম দক্ষতা হচ্ছে কোন উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকে সিস্টেম দক্ষতা বলে। মানে কি আমার কার্যকর উৎপাদন ক্ষমতা যতটুকু, কার্যকর মানে কি মিতব্যয়িতা, মিতব্যয়িতা। আর প্রকৃত মানে কি আমার মেশিন গায়ে যা লেখা থাকুক সে যতটুকু উৎপাদন করছে বর্তমানে সেটা। হ্যাঁ, তো এই দুইটার যে অনুপাত সেটা হচ্ছে সিস্টেম দক্ষতা। এটি শতকরা হারে প্রকাশ করা হয় কি ভাই, পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। সদ্ব্যবহার দক্ষতাকে অনেক সময় সিস্টেম দক্ষতা হিসেবে গণ্য করা হয়, তবে সিস্টেম দক্ষতার ধারণাটি একটি তাৎক্ষণিক ধারণা। আর আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি, প্রকৃত উৎপাদন ডিভাইড বাই সিস্টেম বা কার্যকর দক্ষতা। ওকে, সো এটা অ্যাজ ইউজুয়াল তেমন জটিল কিছু না। এবার দেখো আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করব যেন আমরা এটা বুঝতে পারি যে কিভাবে বের করতে হবে। ওকে, দেখো বলছে একটি প্রতিষ্ঠান স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 100 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ব্যবস্থাপনা বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ এত ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা, তাহলে মিতব্যয়িতা হচ্ছে কি 45 ইউনিট। আর স্বাভাবিক পরিস্থিতিতে এত ইউনিট পণ্য উৎপাদন করতে পারে, এটা হচ্ছে কি চাইলে পারে। হ্যাঁ, বর্তমান প্রতিষ্ঠান প্রতিদিন 50 ইউনিট উৎপাদন করে, তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ। আর এত ইউনিট উৎপাদন করে এটা হচ্ছে কি প্রকৃত। এ তত্ত্বের আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ধারণ করুন। মিতব্যয়িতা মানে কি, মিতব্যয়িতা মানে কার্যকর, মিতব্যয়িতা মানে কার্যকর। ওকে,
তাহলে ভাই এখন তুমি সূত্র ব্যবহার করো। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে আমরা কি বলছি, গড় উৎপাদন ক্ষমতার হার। হ্যাঁ, গড়ে এসে কতটুকু উৎপাদন করে ভাই? সে বর্তমান প্রতিষ্ঠানটি কি 50 ইউনিট উৎপাদন করে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত? 50 ডিভাইড বাই 50%। কার্যকর উৎপাদন ক্ষমতা কি? গড় উৎপাদন হার। গড় এসে কত উৎপাদন করে? 50 ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে কার্যকর। তাহলে কার্যকর কত ছিল? মিতব্যয়িতার সাথে যতটুকু উৎপাদন করে 45। সো 50 ডিভাইড বাই 45। সিম্পল। সো ভাই এই অঙ্কগুলো পারবা কি পারবা না একটু বলো। আশা করি পারবা সবাই। ওকে, পারার কথা, খুবই সহজ, মানে এইভাবে আসবে। আমি তো একটা উদাহরণ তোমাদের ওই প্র্যাকটিস বই থেকে ইয়া করলাম। সো এই টাইপেরই অঙ্ক আসে বেসিক্যালি। দেখো, উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়, কিভাবে আমরা এই উৎপাদন ক্ষমতাটাকে ব্যবহার করব। ওকে, সো দেখো উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায় যে কি, বা বিক্রয় বৃদ্ধি করতে পারি। যে আমার যে উৎপাদন ক্ষমতা আছে, ধরো আমি 100 পিস পণ্য উৎপাদন করতে পারি। এখন 100 পিস পণ্য উৎপাদন করলে আমার কি করতে, বিক্রি বাড়াইতে হবে। বিক্রি বাড়াইলে আমি এই পণ্যগুলো আরো বেশি উৎপাদন করতে পারবো। উপঠিকাদারি। উপঠিকাদারি মানে কি, লাইক হচ্ছে কি, ধরো আমার 100 পিস উৎপাদন করার ক্ষমতা আছে মেশিনের, তা আমার কাস্টমার আছে 50 জন, তাহলে আমার আরো 50টা প্রোডাক্ট উৎপাদন করার ক্ষমতা আছে, কিন্তু আমি পারতেছি না কারণ আমার কাস্টমার নাই। তুমি কি করবা, অন্য একটা প্রতিষ্ঠানের কি করবা কাজ তুমি নিবা। যে ধরো অন্য একটা প্রতিষ্ঠানে অর্ডার আছে কিন্তু তারাও কুলাইতে পারতেছে না, তো তুমি কি করবো, বলো যে হ্যাঁ আমাকে অর্ডারটা দেন, আমি উৎপাদন করে আপনারা দিই। এটা হচ্ছে উপঠিকাদারি। সেখানে দেখো বলতেছে কি, উপঠিকাদারি হলো অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে একই কাজ সম্পাদন করা। উদাহরণ হিসেবে বলে যে কোনো ছাপাখানা তাদের ছাপার অর্ডার এত বেশি পেয়েছে যে তাদের উৎপাদন ক্ষমতা পূর্ণ ব্যবহার করলেও সময় মতো তা সরবরাহ করতে পারবে না, ফলে তোমার থেকে ধরো কাজটা করা নিল আর কি। পণ্য বৈচিত্র্যকরণ, যে কি পণ্য উৎপাদন সারিতে যখন একাধিক পণ্যের সমাবেশ গঠন হয় তখন সেটাকে আমরা কি বলতেছি, পণ্য বৈচিত্র্যকরণ। অব্যবহৃত উৎপাদন ক্ষমতা ইজারা প্রদান, লাইক ধরো আমার 2টা মেশিন আছে, আমি কি করলাম, আমার একটা কাজে লাগে আর একটা পড়ে রয়েছে, ওইটা আমি দিয়ে দিলাম আরেকজনকে ভাড়া 5 বছর 10 বছরের জন্য। লিজের কথা বলছে, ওইটাই বলছে যে ইজারা প্রদান। কোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বা কারখানায় যদি উৎপাদন ক্ষমতা পূর্ণ ব্যবহার না হয় তবে অব্যবহৃত উৎপাদন ক্ষমতা অন্য নিকট ইজারা দিয়ে দেওয়া। যেমন দেখবা যারা তোমরা ফুটবল খেলা দেখো, হ্যাঁ ওই যে লালিগা বা হচ্ছে কি ইংলিশ প্রিমিয়ার লিগ, তারা দেখবে এই যে বিভিন্ন দল, ধরো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, হ্যাঁ বা ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড যারা আছে ওগুলো কি করে, ওদের কিছু প্লেয়ার থাকে, হ্যাঁ ওরা পটেনশিয়াল আছে কিন্তু ওরা কি করতে পারতেছে না, ওদেরকে খেলাইতে পারতেছে না, যথেষ্ট গেম টাইম দিতে পারতেছে না। তখন ওদের কি করে, ওদেরকে ধারে অন্য ক্লাবের লোনে দিয়া দেয়। হ্যাঁ, ধারে দিয়া দেয় যে হ্যাঁ তুমি আমার এই প্লেয়ারটাকে 1 বছরের চুক্তিতে তুমি ইউজ করো। মানে কি ওদের এই সম্পদটা আছে কিন্তু এটা ওরা মাঠে নামাইতে পারতেছে না, এই জন্য কি করছে, আরেকটা প্রতিষ্ঠানকে আরেকটা ক্লাবকে তারা ধারে দেওয়া দেয়। সো এরকম যন্ত্রপাতির ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। ওকে, উৎপাদন ক্ষমতা সংকোচন। সো তখন তুমি দেখবা যে ভাই তোমার অব্যবহৃত অনেক সম্পদ রয়ে যাইতেছে বা ক্ষমতা রয়ে যায়, তখন তুমি এটা কমাই ফেললা। লাইক ধরো আমার ধরো ডিজিটাল বোর্ড 2টা আছে, হ্যাঁ তো এখন আমি কি করলাম, আমার একটা দিয়ে হয়ে যাচ্ছে, সো এখন আরেকটাকে আমি ঠিকাদারি তো কাজে লাগাইতেছি না বা লিজিংও দিতেছি না, তখন কি করবো, কমাই আনবো, বিক্রি করে দিব বা ইয়া করে দিব। হ্যাঁ, সো বর্তমান বিদ্যমান উৎপাদন ক্ষমতাকে স্থায়ীভাবে হ্রাস করা হলে তাকে সংকোচন বলে। যেমন ওই যে আমি বিক্রি করে দিলাম বোর্ডটা, বিক্রি করে দিলে তো আর মালিকানা আমার থাকতেছে না, তাহলে কি স্থায়ীভাবে সংকোচন হয়ে গেল। আচ্ছা, উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ, বিভিন্ন ভাবে আমার উৎপাদন ক্ষমতা কমে যাইতে পারে। লাইক ধরো আমি এখন যে লেভেলে ধরো সার্ভিস দিতে পারতেছি, পড়াইতে পারতেছি বা যতক্ষণ আমি দাঁড়াই থাকতে পারতেছি, হয়তো আমি কখনো কখনো আমার এই কোয়ালিটিটা কমে যেতে পারে। ধরো আমার কোনো কিছু মনে না থাকতে পারে, বয়সের কারণে হইতে পারে বা মেন্টাল ট্রমার কারণে হইতে পারে, অ্যাক্সিডেন্টের কারণে হইতে পারে, নানা কারণে হইতে পারে। তো দেখো মানে একটা জিনিসের ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে বা যন্ত্রপাতির ক্ষেত্রে এরকম। তো দেখো কিভাবে হইতে পারে, যন্ত্রপাতির বয়স বৃদ্ধি, মানুষের যখন বয়স বৃদ্ধি হয় তখন ও অনেকটা অচল টাইপের হয়ে যায়, হ্যাঁ তাই না, যে তার আগের মতো বিচার বুদ্ধি, আমরা বলি না এর বুড়া হয়ে গেছে এখন তো একটু উল্টাপাল্টা বলবেই। সো মেশিনও যখন বয়স হয়ে যায় তখন সে আগের মতো সার্ভিস দিতে পারে না। নিম্নমানের কাঁচামাল ব্যবহার, কাঁচামাল যদি খারাপ হয় তাহলে তো প্রোডাক্ট তো খারাপ হবেই, গোড়ায় গলত থাকলে তো ঝামেলাই, তাই না। এবারে অদক্ষ ব্যবস্থাপনা, ধরো আমার কাছে হ্যাঁ
বিশ্বের সেরা প্রযুক্তি আছে, হ্যাঁ সবকিছু আছে, কিন্তু এটা ব্যবহার করার আমার লোক নাই, এটা ব্যবহার করতে পারে এমন লোক নাই। লাইক ধরো আমার কাছে ভাই এআই আছে, আমার কাছে ইউটিউব আছে, আমার কাছে চ্যাট জিপিটি আছে, সব আছে, এগুলা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমি এটা ব্যবহার করতে পারি না। তার মানে কি আমার দিয়ে কাজটা হবে না। এরপরে কি অদক্ষ শ্রমিক, ধরো যে আমি অদক্ষ শ্রমিক দিয়ে যদি কাজ করাই তাহলে আমার তো কাজের কোয়ালিটি তো খারাপ হবেই। শ্রম অসন্তোষ, যে আমার শ্রমিকরা যদি অসন্তুষ্ট থাকে যে আমি ওদেরকে ধরো হ্যাঁ যে কাজ করা এটা বিনিময়ে ওদেরকে যা দেওয়ার কথা তা যদি না দেয়, তাতে সে বিট্রে করি, তাহলে তারা ঠিকভাবে কাজ করবে না, উল্টাপাল্টা কাজ করবে, তাই না? ওই ক্ষেত্রে কোয়ালিটি তোমার খারাপ হইতে পারে কাজের। পণ্যের চাহিদা হ্রাস পাওয়া, পণ্যের চাহিদা হ্রাস পাওয়া জিনিসটা কি, যে ধরো আমার কি হলো, পণ্য যতটুকু ডিমান্ড ছিল মানুষের ততটুকু কমে গেছে, তো আমি তো আর আগের মতো উৎপাদন করব না, বা আমি ধরো আমি টার্গেট নিলাম বা আমি প্রিপারেশন নিলাম 100 প্রোডাক্ট, এখন মানুষের ডিমান্ড হয়ে গেছে 30 প্রোডাক্ট, আমার 70টাই এক্সট্রা থাকে যাবে, সো ওই ক্ষেত্রে তো ভাই আমার মাথায় ঠিক থাকবে না, হ্যাঁ সো ওই ক্ষেত্রে কোয়ালিটি নামতে পারে। ওকে, যেমন পণ্য উৎপাদন করা হয় কিন্তু কি তা যদি কি বিক্রি না করা যায় তাহলে কি হবে, আমার পণ্যের পরিমাণ হ্রাস করতে হবে। সো চাহিদা হ্রাস পাওয়ার ফলে কার্যক্রম যদি আমার চালু রাখতে হয় তাহলে পণ্যের কি খরচ বাড়বে, আমার ওই 70টা প্রোডাক্ট যেটা আনসোল্ড ওইটা আমি কোথায় রাখবো, কিভাবে রাখবো, কতদিন রাখবো, খরচ বাড়বে, আস্তে আস্তে কোয়ালিটি কমতে থাকবে, এই আর কি। মূল্য স্তর কাম্য পর্যায়ে রাখা, মানে প্রাইসিংটা সঠিক পর্যায়ে রাখা, পণ্য মানকে অধিক গুরুত্ব দেওয়া। অনেক ক্ষেত্রে পণ্যের মান এবং পণ্য উৎপাদনের সংখ্যা পরস্পর বিরোধীমুখী হয়, অর্থাৎ অধিক সংখ্যক পণ্য উৎপাদন করলে পণ্যের মান নিম্নমানের হইতে পারে, আবার পণ্যের মানকে গুরুত্ব দিলে কার্যক্রম কি হয়ে যায়, স্লো হয়ে যায়। লাইক ধরো আমি কোয়ালিটিতে অনেক ফোকাস দিলাম, এখন কোয়ালিটিতে এত ফোকাস দিলাম যে আমার পণ্য একটা বানাইতে ধরো যে যেখানে অন্যরা একদিনে বানাই ফেলে আমার লাগতেছে 1 সপ্তাহ, এতে কি হবে, মানুষজন টাইমলি প্রোডাক্ট পাবে না, যতজন চাইতেছে সবাইকে আমি দিতে পারবো না, তো এই ক্ষেত্রে শ্রম মানে কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে। আবার দ্রুত করতে গিয়ে আবার কোয়ালিটিও একবারে যাতা করা যাবে না, সো ব্যালেন্সে রাখতে হবে। জটিল উৎপাদন প্রক্রিয়া হইলে আমার কোয়ালিটি হ্রাস পাইতে পারে, বা মানে উৎপাদন ক্ষমতা হ্রাস পাইতে পারে। লাইক ধরো এইটা আমার উৎপাদন করার প্রক্রিয়াটা অনেক বেশি জটিল, অনেক বেশি রিস্কি, ওই ক্ষেত্রে আমার কি হবে, ক্ষমতা কমে যেতে পারে, যে আমি হয়তো খুব বেশি উৎপাদন করতে পারবো না। ওকে, পরে দেখো জ্বালানি শক্তির অভাব, মানে এই যে পৃথিবীতে এত মারামারি, এই যে ইরান ইসরায়েল, হ্যাঁ এরপরে হচ্ছে কি আমেরিকা চায়না রাশিয়া, এদের ভিতর যে যুদ্ধ, এটার সবকিছুর মূল উৎপত্তিটা হচ্ছে কি জ্বালানি শক্তি, তেল। হ্যাঁ এই তেলকে কেন্দ্র করে পৃথিবীর ক্ষমতা কি হচ্ছে, ঘুরপাক খাচ্ছে। সো এই যে এই শক্তি না থাকলে আমি এই যে বলো মেশিন বলি, এই যে আমি বিদ্যুৎ বলি, যা বলি, কোনো কিছুই আমার চলবে না। হ্যাঁ, তো এ কারণে কি হবে, এ কারণে আমার কাজ ঠিকঠাক ভাবে হবে না। সো আমার যদি জ্বালানি শক্তির অভাব থাকে, আমার লোডশেডিং থাকে, আমার গ্যাস না থাকে, পেট্রোল না থাকে, তাহলে কি হবে, আমি কোনো কিছু উৎপাদন করতে পারবো না। সো আমার উৎপাদনের কোয়ান্টিটি এবং কোয়ালিটি বহুত কমে যাবে। ওকে, এরপরে হচ্ছে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা। এটা তো বুঝতেছো, জুলাই আন্দোলনের অংশ তোমরা, এরপরে তোমরা এখন আহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখতেছো, তোমরা এখন আমেরিকা ইসরায়েল ইরানের যুদ্ধ দেখতেছো। হ্যাঁ, সো এইগুলোর মাধ্যমে তোমরা অলরেডি বুঝতে পারো যে আসলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের পুরো পৃথিবী, এখন তো আমরা সবাই গ্লোবাল মার্কেটের কাস্টমার, তাই না? সো পুরো পৃথিবীটাই এই একটা আরেকটার সাথে কানেক্টেড। সো কোথাও যুদ্ধ লাগলে দেখবা দাম হুট করে বেড়ে যাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, হ্যাঁ তেল যাতায়াত করতে পারতেছে না, সো ডলারের দাম বেড়ে যাচ্ছে, আমাদের জিনিসপত্রের দাম বাড়তেছে, সবকিছুই। শ্রম আইনের কঠোর অনুসরণ, সো শ্রম আইন যেটা, যে আমার শ্রমিকদেরকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতর কাজ করাইতে হবে, এই ধরনের শ্রমিকদের কাজ করানো যাবে না, অনেক কিছু যদি মানতে যাই তাহলে আমি অনেক কিছু করতে পারবো। লাইক ধরো আমাদের এখানেই যদি ধরো গার্মেন্টস শিল্প আমাদের সব থেকে, আমরা বলি যে কি এইটার উপরে আসলে আমাদের অর্থনীতি টিকে আছে। তো এটা বেসিক্যালি কি, এখানে আমরা যদি এই যে নারীদের নিরাপত্তা, এরপরে হাইজিন, এরপরে
ওদের বেতন টেতন এগুলো যদি স্ট্রিক্টলি ফলো করতে যাই রুলস, তাহলে কি দেখবা যে কি আসলে কোনো প্রতিষ্ঠান ঠিকভাবে আর কাজ করতে পারতেছে না। শিশু শ্রম আমরা যেটা বলি, শিশু শ্রম বন্ধ হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। ওকে, এই অবস্থা, এই আর কি। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ মানে আমরা কখন হচ্ছে কি নিম্ন উৎপাদন ক্ষমতা মানে আমি অল্প পরিমাণ উৎপাদন করতে চাই বা করি, কখন আমরা করি যে আমরা তো সবসময় কি বেশি বেশি করতে চাই, বা কখনো কখনো আমাদের কম উৎপাদন করতে হয়। কেন করতে হয়? যখন ধরো যে আমার প্রোডাক্টের চাহিদা কমে গেছে, যে মানুষজন এটার ওইভাবে কিনতেছে না, শ্রম অসন্তুষ্টি, হ্যাঁ, আমার শ্রমিকরা এখন অসন্তুষ্ট, মূলধনের স্বল্পতা, আমার কাছে খুব বেশি অর্থ করি নাই যে উৎপাদন করবো, কাঁচামালের অভাব, মৌসুমী চাহিদা, যে এটার কি ধরো শীতের পোশাক তুমি তো এখন আর উৎপাদন করবা না, তাই না? শীতের সময় হয়তো উৎপাদন করছো। এরপরে কি অত্যধিক প্রতিযোগিতা, এত বেশি প্রতিযোগিতা, এত বেশি ব্যবসায়ী এই জায়গায় এই প্রোডাক্টের, যে আমি চাইলে খুব বেশি উৎপাদন করতে পারতেছি না, কাস্টমারের থেকে বিক্রেতা বেশি হয়ে গেছে, মূল্য হ্রাস, দাম কমে গেলে, অসফল বিপণন, আমি যদি সঠিকভাবে মার্কেটিং করতে না পারি, ব্যবসা গুটিয়ে ফেলা, যে ব্যবসা আস্তে ধীরে আমি অফ করে দিব। এরপর সরকারি নিয়ন্ত্রণ যদি বেশি থাকে, হ্যাঁ, গভর্নমেন্ট যদি বেশি ফোর্স করে বা বেশি তদারকি করে, হ্যাঁ, তখন আর আমরা হচ্ছে কি করি না, এইটা করি না। আচ্ছা, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের সুবিধাটা কি, আমরা কেন হচ্ছে যে উৎপাদন ক্ষমতা ব্যবহার করব, হ্যাঁ, এটা করার সুবিধাটা কি? ওকে, দেখো, তো নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে আমাদের লাভটা কি, লাভটা কি? হ্যাঁ, দেখো, গুণগত মানের দিকে নজর প্রদান করা যায়। লাইক আমরা একটু আগে একটা বৈশিষ্ট্য পড়ছিলাম যে অনেক প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে আমরা কোয়ালিটি মিস করে ফেলি। হ্যাঁ, সো আমরা যখন অল্প পরিমাণ উৎপাদন করব তখন আমরা কোয়ালিটির দিকে একটু স্পেশাল নজর দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে নির্দিষ্ট ক্রেতাদের সন্তুষ্টি লাভ, লাইক কাস্টমাইজ অর্ডারগুলা, হ্যাঁ, যে আমার অল্প পরিমাণে যখন ক্রেতা থাকবে, আমার বিক্রির খুব বেশি টেনশন নাই, তখন আমি কাস্টমারদেরকে আলাদাভাবে কি করতে পারবো, সাপোর্ট দিতে পারবো, তাদের সাথে কমিউনিকেট করতে পারবো, সহজে ব্যবস্থাপনা ম্যানেজ করা যাবে, ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক হবে, যেহেতু আমি অল্প পরিমাণ ক্রেতাদের সাথে সম্পর্ক করতেছি, ওদের সাথে ভালোভাবে আমার একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক ক্রিয়েট হয়ে যাবে। গবেষণা উন্নয়নে কি করা যায়, মনোনিবেশ, আমি কি করব, যেহেতু আমার সেল কম, এখন আমি এইটা নিয়ে আরো মডিফাই করে কিভাবে আরো ভালো করা যায়, এইটাতে আমি মনোনিবেশ করতে পারবো। এবার স্বল্প মূলধনের ব্যবহার, যেহেতু কম উৎপাদন, আমার কম খরচ, কর্মীদের অযথা চাপ হ্রাস, মানে বেশি উৎপাদন করতে গেলে কি কর্মীদেরকে অনেক বেশি কাজ করাইতে হইতো, এখন আর বেশি কাজ করানো লাগতেছে না। উত্তম শিল্প সম্পর্ক রক্ষা, উত্তম কার্য পরিবেশ সৃষ্টি, সুন্দর কার্য পরিবেশ থাকে, প্রেশার নাই, নর্মাল ওয়ার্কিং ডে থাকে, ব্যবসা সম্প্রসারণের চিন্তা ভাবনা, যে আমি ধরো এই ব্যবসা থেকে অন্য কোন ব্যবসার দিকে আমি সুইচ করতে পারি বা এক্সটেন্ড করতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা করা যায়, বা এটাকে আরো কিভাবে বড় করা যায়, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করতে পারি, যখন কি আমার উৎপাদন ক্ষমতা বা উৎপাদন কম করে ঘুরবো, আমার টেনশন কম থাকবে। আচ্ছা, উৎপাদন ক্ষমতা যদি আমি কম করি, মানে আমি যদি কম পরিমাণে পণ্য উৎপাদন করি, এটার তো কিছু সমস্যা আছে, সবকিছুই তো ভালো মন্দ দুইটা দিক আছে। তো সমস্যাটা কি কি হয়? স্বল্প বিক্রয়, ভাই আমি উৎপাদন করলাম কম, বিক্রি তো কম হবেই, স্বাভাবিক। এরপর কি স্বল্প মুনাফা, বিক্রি কম, লাভও কম। নেতিবাচক মনোভাব, লাইক ধরো ভাই আমি কম উৎপাদন করছি, এখন আমার ধরো আমি 500 উৎপাদন করছি, আমার কাস্টমার 800, দ্যাট মিনস আমার কি 300 জনের একটা কাস্টমারকে আমি মিস করতেছি। আবার বলবে যে, অনেকে বলবে যে আরে প্রতিষ্ঠান তো ছোট, কম পরিমাণ উৎপাদন করে, দ্যাট মিনস এটা মনে অত বড় প্রতিষ্ঠান না, রিনাউন্ড না। এরপরে শ্রম গুণায়মানতা, মানে আমি যদি শ্রমিকদেরকে বেশি কাজ না দিতে পারি, তো আমার লাভ কম হবে, ওদেরকে বেতনও আমি কম দিতে পারবো। সো এই ক্ষেত্রে মানে কি হবে, শ্রমিকরা ব্যবসা বা এই প্রতিষ্ঠান সুইচ করার সম্ভাবনা থাকে, যে এখানে খুব বেশি লাভ হয় না, খুব বেশি টাকা পাই না, তো আমি অন্য প্রতিষ্ঠানে যাই, বড় প্রতিষ্ঠানে যাই। ওকে, এই ধরনের মনোভাব তৈরি হয়। এখন দেখো, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায় কি, কিভাবে আমি উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি করব। ওকে, উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি করবো কিভাবে? উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়, দেখো, নতুন যন্ত্রপাতি স্থাপন, মানে লাইক আমার যে যন্ত্রপাতি আছে, পুরানো যন্ত্রপাতি থাকলে এটাকে আধুনিক যন্ত্রপাতি আনতে হবে, এরপরে ভালো কাঁচামাল আনতে হবে, দক্ষ শ্রমিক নিয়ে আসতে হবে,
ওদেরকে মোটিভেট করতে হবে, প্রেরণা দিতে হবে, উৎপাদনের পরিমাণের উপর গুরুত্ব আরোপ, মানে কি আমি কতটুকু উৎপাদন করতে চাই, পরিমাণের টার্গেটটা আরো বাড়াই দিতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ওভার টাইমের ব্যবস্থা, যে কাজ আরো বেশি করায় আমি উৎপাদন বাড়াই ফেললাম। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ওই যে শক্তি শক্তি বা এনার্জি যেটা আর কি, এগুলা তুমি তেল বলো, গ্যাস বলো, বিদ্যুৎ বলো, এগুলার কি নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকতে হবে। উন্নত কার্য পরিবেশ সৃষ্টি, বিপণন কার্যক্রম সম্প্রসারণ, আমার ব্যবসা আরো বড় করতে হবে, মার্কেটিং করতে হবে, মানুষজন কিনলে না আমি বেচতে পারবো, বেস্ট মানুষজন কিনলে উৎপাদন বাড়াবো, হ্যাঁ আমার মার্কেটিং কাজ বাড়াবো, এই আর কি। আচ্ছা, আমরা তো এখানে একটা তাহলে এই যে অঙ্ক দেখি, কি টাইপের অঙ্ক আসতে পারে এখান থেকে। সহজ অঙ্ক। পলাশ ইন্ডাস্ট্রি স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে, মানে করতে পারে মানে কি, এটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা, মিতব্যয়িতা মানে কি কার্যকর, কার্যকর উৎপাদন ক্ষমতা কত 900। বর্তমান প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করে, তাহলে এই 1000 হচ্ছে কি প্রকৃত, মানে এখন করতেছে। এই তথ্যের আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার কি, গড় উৎপাদন হার, গড় উৎপাদন কি এই যে প্রকৃত যেটা সে করতেছে 1000, এরপরে কি ডিভাইড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ কত 2000, এরপরে ইন্টু 100। ওকে, 0 0 কাটা, 50%। ওকে, এরপরে দেখো কার্যকর উৎপাদন ক্ষমতা, সেম কার্যকর উৎপাদন ক্ষমতা কি গড় উৎপাদন হার, গড় উৎপাদন কত ভাই, গড় উৎপাদন হচ্ছে 1000 ডিভাইড বাই কার্যকর, কার্যকর কত 900, সেম। তাহলে কি 1/9, এভাবে ডিভাইড করে, তোমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারো, ক্যালকুলেটর ইউজ করে করে ফেলবা, শেষ। সো এখানে আর তেমন কিছু নাই, এখানে সব হচ্ছে কি এক কথায় দেওয়া আছে, পুরো চ্যাপ্টারের একটা সামারি। সো এটা একটু রিড আউট করবা, লাইক এখানে কি কি দেওয়া আছে, যে উৎপাদন ক্ষমতা, উৎপাদনের একটি সর্বোচ্চ ধারণা, হ্যাঁ সাধারণত প্রকৌশলীগণ যন্ত্রপাতি বা মেশিনটি তৈরি করার পর যন্ত্রের উৎপাদন ক্ষমতা যন্ত্রের গায়ে লিখে দেয়। ওকে, এই আর কি বেসিক জিনিস, এটা একটু দেখবা, জাস্ট এটা এক কথায় উত্তর বুঝতে বললে হবে। ওকে, তো তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো এই চ্যাপ্টার থেকে, না হলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করব। ওকে, আশা করি তোমাদের কারো কোনো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে করো, আর না হয় আজকের মতো আমরা এখানে বিদায় নেব। ওকে, আমি কয়েক সেকেন্ড সময় নিব যেন তোমরা কোশ্চেন করার সুযোগ পাও। কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আশা করি তোমরা সবকিছু বুঝছো ইজিলি। হ্যাঁ, এরপরে তাহলে তোমরা প্র্যাকটিস করবা, বেশি করে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে জিজ্ঞেস করবা, হ্যাঁ আমাকে রিচ করবে, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো সবাই ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।